ওইখান থেকে প্যাংগং বেন্ড হয়ে बादिके बेंड हुए चाइना दिखे चले जाच्छे। ये वाला रूट जो है ये शॉर्ट रूट है, लेकिन इसमें ऑफ रोड पड़ेगा। वो वाला रोड अच्छा है लेकिन लॉन्ग है, वो टाइम ज़्यादा लगेगा। तो এই পোস্টটাকে বাঁচানোর জন্য তারা লড়াই করেছিল এবং তাদের মধ্যে মাত্র 6 জন জীবিত ছিল, বাকি সবাই শহীদ হয়ে গেছিল। এই রোডটার নাম নাকি সাকালা রোড। এই সাকালা রোড তো আমাদের পুরো সাকালাকা করে দিচ্ছে। দারুণ দারুণ, ওফ কি লাগছে, দেখো কি লাগছে। পুরো 40 কিলোমিটার এরকম ভাবে চালাবে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডের মাঝে। তোমরা যখন এখানে আসবে এই দেখে নাও, এই দেখে নিয়ে এখান থেকে ফোন নাম্বার দিয়ে তোমরা যোগাযোগ করতে পারবে চাইলে। গুড মর্নিং ফ্রম প্যাংগং। তো কালকে তোমরা দেখলে প্যাংগংয়ে আমরা বিকেলবেলা এসে ফটোশ্যুট, ভিডিও রেকর্ডিং, বিভিন্ন সব যা যা করার ছিল করলাম। তো আজকে আমরা সকাল, এখন বাজে 9টা, এখন আমরা বেরোবো হানলের দিকে। হানলে এখান থেকে অ্যারাউন্ড 150 কিলোমিটার। এই এখন গাড়িগুলো রাখা রয়েছে, গাড়িগুলো এখন লাগেজ মাউন্ট করব। তো লাগেজগুলো মাউন্ট করে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে ছিল আলু পরাঠা, ব্রেড বাটার আর পোহা। তো ব্রেকফাস্ট করে এবার লাগেজ মাউন্ট করে আমরা বেরিয়ে পড়ব। এই হচ্ছে আমাদের কটেজ যেখানে আমরা ছিলাম, এক্সতাসি, নাম হচ্ছে এক্সতাসি। এই হচ্ছে প্যাংগং লেকের ভিউ, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই হচ্ছে গাড়িগুলো। লাগেজ হয়ে গেছে মাউন্ট, এবার আমরা বেরোনোর জন্য রেডি। হানলে ইজ 150 কিলোমিটার, মোটামুটি 4-5 ঘন্টা লাগবে যেমন হচ্ছে। এই হচ্ছে লেকের ভিউ। তবে লেককে এখনই টাটা জানাবো না আমরা, কারণ আমরা লেকের ধার ধরেই যাব। এখনও অনেকটা রাস্তা আছে, লেকের পাশ দিয়েই যাব। তো লেককে গুড বাই জানানোর সময় এখনও আসেনি, দেরি আছে। তো চলো বেরিয়ে পড়ি। আমরা ছিলাম মান ভিলেজে, সামনে 20 কিলোমিটার দূরে আছে মিরাক ভিলেজ। মিরাক ভিলেজ ক্রস করার পর আমরা প্যাংগংকে টাটা বলবো। মিরাক ভিলেজ ক্রস করার পর আমরা একটু ডান দিক নিয়ে নেবো, নিয়ে চুসুল হয়ে হানলে যাব। এই লেকটা কিন্তু অন্যান্য লেকের মতো কোনো গ্লেশিয়ার গলে জমা নয়। এই লেকটার কিন্তু মেইন সোর্স অফ ওয়াটার হচ্ছে চুসুল রিভার। চুসুল রিভার এসে এই লেকের মধ্যে মেশে, এবং এই লেকটার যে আউটফ্লোটা হয় হচ্ছে জলটা বাষ্পীভূত হয়ে জলটা আউটফ্লো হয়। এছাড়া আর কোনো আউটফ্লো নেই। সামনের দিকে ব্লক হয়ে রয়েছে, সেটা কোনো কারণবশত টেকটনিক প্লেট মুভমেন্ট হোক বা যাই হোক, সে কারণে হয়তো ব্লক হয়েছে। এটার মেন আউটফ্লো হচ্ছে এভাপোরেশন। আর আমরা যে এখন আছি এটা হচ্ছে চাংথাং প্লেটু। এই চাংথাং প্লেটু রয়েছে হচ্ছে লাদাখ আর আমাদের কৈলাস রেঞ্জের মাঝে। এখান থেকে শুরু হয় কৈলাস রেঞ্জ। তোমরা যে ওপাশের পাহাড়গুলো দেখছো ওইটা হচ্ছে কৈলাস রেঞ্জ, যেখানে আমাদের দুটো খুব ইম্পর্টেন্ট নদীর অরিজিন আছে। এক হচ্ছে সিন্ধু, যেটা মানসরোবর থেকে আসে, সেটাও কৈলাস রেঞ্জের মধ্যে। আরেকটা হচ্ছে সুতলেজ, যেটা রাক্ষস তাল বলে একটা জায়গা থেকে অরিজিনেট করে, সেটাও কৈলাস রেঞ্জের মধ্যেই পড়ে। এই হচ্ছে মিরাক। আমরা কালকে মিরাকে প্ল্যান করেছিলাম, বাট যেহেতু সিজন টাইম অনেক রাশ ছিল, তাই জন্য আমরা রিস্ক নিইনি। কারণ মিরাকে এসে যদি না পেতাম আমাদের ব্যাক করে আবার মান বা স্পাগমিকে যেতেই হতো। তো ওই জন্য আমরা যেহেতু মান ভিলেজে পেয়ে গেছিলাম, তাই আমরা আর মিরাকে আসিনি। মিরাকটা খুব সুন্দর, খুবই সুন্দর। তো এই হচ্ছে মিরাক ভিলেজ। আমি তো মিরাক ভিলেজ হাইলি রেকমেন্ডেড। আমি সবসময় বলবো মিরাক ভিলেজে এসে থাকো, পুরো শান্ত, একদম
একদম শান্ত পরিবেশ। ওইখানে যেমন অনেক রাশ, অনেক লোকজন, এইখানে তুমি সেটা পাবে না। এখানে এত শান্ত পরিবেশ, এত ভালো লাগবে। আর এখানে হোমস্টে অপশান এখন অনেক অনেক যথেষ্ট, মানে আগে হয়তো কম ছিল, এখন মিরাকে হোমস্টে তোমরা পেয়েই যাবে অনেক, যেটা আমি এসে দেখছি এখন। আমি জানতাম না, আমরা ওই জন্য রিস্ক আর নিইনি যদি না পাই। মীরা ক্রস করে তার পরের গ্রাম খাকেট বলে একটা গ্রাম আছে, সেখান থেকে আমরা ক্রস করলাম। প্যাংগংয়ের পাশে ওটা লাস্ট ভিলেজ, মানে তারপরে আর কোনো ভিলেজ নেই, তারপরে আর কোনো স্টে অপশনস তোমরা পাবে না, ওটাই লাস্ট। ওইখান থেকে প্যাংগং বেন্ড হয়ে বাদিকে বেন্ড হয়ে চায়নার দিকে চলে যাচ্ছে। প্যাংগংয়ের টোটাল লেন্থ হচ্ছে 134 কিলোমিটার অ্যাপ্রক্স, যার 1/3 আমাদের কাছে আছে, অ্যারাউন্ড 42-45 কিলোমিটার মতো আমাদের কাছে আছে। ওই যে ওই দিকটা বেন্ড হয়ে চলে যাচ্ছে ওপাশটা। এইটা হচ্ছে লাস্ট। এই যে প্যাংগং বেন্ড হয়ে চলে যাচ্ছে ওইদিকে, এরপর আমরা চলে যাচ্ছি সোজা, এরপর আর দেখা পাবো না প্যাংগংয়ের। তো এই জায়গাটা বলতে পারো লাস্ট ভিউ, একদম অসাধারণ অসাধারণ। আমি আমার জীবনে এর থেকে ভালো সুন্দর জায়গা দেখিনি, আজ অবধি দেখিনি। চুশুল এখান থেকে আর 10 কিলোমিটার। চুশুলের যেটা বললাম যে প্যাংগংয়ের মেইন সোর্স অফ ওয়াটার চুশুল রিভার, আরেকটা ইম্পর্টেন্স আছে চুশুলের। চুশুল ভ্যালি যেটা আছে, চুশুল ভ্যালিতে 1842 সালে লড়া হয়েছিল একটা যুদ্ধ, যেটা হয়েছিল ডোগরা আর তিবেতিয়ানসদের মধ্যে, যার পরে সাইন হয়েছিল চুশুল ট্রিটি। লাস্ট রেস্টুরেন্ট এই রুটে, তাই তো লেখা আছে। বাকি হোমস্টে নিয়মা যাব। हम तो हानले जा रहे हैं, नियोमा होके जा रहे हैं। ये वाला रूट जो है ये शॉर्ट रूट है, लेकिन इसमें ऑफ रोड पड़ेगा। वो वाला रोड अच्छा है लेकिन लॉन्ग है, वो टाइम ज़्यादा लगेगा। তো একটা ছোট্ট গোল টেবিল বৈঠক হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হলো যে লং রুটটাই নেওয়া হবে, কারণ এই রুটটার রাস্তা ভালো। ওই দিকটা চলে যাচ্ছে, চুশুল হয়ে বেরোচ্ছে, যেটা এই রোডটাকেই কানেক্ট করবে সামনে। কিন্তু এই রোডটা যেহেতু ভালো, তাই এই রোডটা দিয়ে যাওয়া হলো, কারণ অফ রোডিং মোটামুটি আমাদের যা হয়ে গেছে, এখন আপাতত অফ রোডিংটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। এই রোডটা হচ্ছে সাকালা রোড, এখান থেকে আমরা নেব বাদিক। এই বাদিক নিয়ে আমরা সাকালা রোড ধরেই চলবো, একদম লোমাতে গিয়ে সাকালা রোড ছাড়বো। লোমা অবধি এই সাকালা রোডই চলবে। লোকালসরা বললো এইটা নাকি ভালো রাস্তা, চুশুলেরটা খারাপ রাস্তা। এটা যদি ভালো হয় তাহলে ওটা আরো কত খারাপ ছিল। এরকম চলবে। এই রোডটা হচ্ছে সাকালা রোড, এখন চলবে কতক্ষণ অবধি? আমার তো মনে হচ্ছে পুরো রাস্তাই এরকম। অফরোডিং কিন্তু আমাদেরকে ধরে রেখেছে, এখনো ছাড়ছে না। আর 10 কিলোমিটার পরেই আসবে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। এই যে সামনে দেখছো, এটা হচ্ছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। হচ্ছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। 1962 ওয়ারে এখানে 114 জন জওয়ান পোস্টেড ছিল।
তো এই পোস্টটাকে বাঁচানোর জন্য তারা লড়াই করেছিল এবং তাদের মধ্যে মাত্র 6 জন জীবিত ছিল, বাকি সবাই শহীদ হয়ে গেছিল। তাদের মেমোরিতে এই ওয়ার মেমোরিয়ালটা তৈরি করা। রেজাংলা ওয়ার মেমোরিয়াল 1962-তে এই রেজাংলার ওয়ার চায়নার এগেনস্টে, চায়নার সাথে হয়েছিল, যেখানে আমাদের 120 জনের মধ্যে 114 জন জওয়ান শহীদ হয়ে গেছিল। কিন্তু তার আগে চায়নার প্রায় 1300 জওয়ানদেরকে মেরে তারপর তারা শহীদ হয়েছিল। তাদের মেমোরিতে এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল তৈরি করা। এই হচ্ছে রেজাংলা ওয়ার মেমোরিয়ালের বাইরের দিকটা। সব রাস্তা রাস্তা এই ট্রেলগুলো ফলো করে যেতে হচ্ছে, সবই দেখছি রাস্তা, যেদিক দিয়ে খুশি যাও, ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যাও, সব রাস্তা, সব রাস্তাই রাস্তা। এটা হচ্ছে রেজাংলা রেস্টুরেন্ট। রাস্তা পুরো বালি ধুলো, বালি ধুলো এই চলছে। একটু নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। আবার ওয়াটার ক্রসিংও আছে এখানে। বাহ বাহ বাহ, ওয়াটার ক্রসিংটা কোনো দিয়ে মারি, মাঝখান দিয়ে যাবো না। ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিং। এই রোডটার নাম নাকি সাকালা রোড। এ সাকালা রোড তো আমাদের পুরো সাকালাকা করে দিচ্ছে, যা অবস্থা। কতবার যে পড়তে পড়তে বেঁচেছি, কখন বালি কখন নুড়ি কিছুই বুঝতে পারছি না। একবার এদিক চলে যাচ্ছে রাস্তা, একবার ওদিক চলে যাচ্ছে, কি দাবিটা কি সেটাই বুঝতে পারছি না। অমিত আবার পড়ে গেছে আজকে, ওর পড়ার রাশি ওর পিছন ছাড়ছে না। এই রাস্তায় চলার একটা টেকনিক আছে, মানে হারিয়ে না যাওয়ার আর কি। এই যে পোলগুলো আছে, পোলগুলো দেখে দেখে যেতে হবে। এই ইলেকট্রিক পোলগুলো, এইগুলো পাশ দিয়ে গেলেই হবে, এগুলো থেকে দূরে গেলেই বিপদ। বাকি এর কোনো টেকনিক আমার জানা নেই, চালাচ্ছি। হ্যাঁ, স্যাডলিং করলে অনেক সুবিধা হয়, কিন্তু আমাদের টপ বক্স আছে, তার জন্য স্যাডলিং করলে আবার টপ বক্স ভেঙে ভেঙে যেতে পারে, গাড়ির ওপর ফালতু লোড পড়বে। তো নর্মালি যাচ্ছি আস্তে আস্তে, আর এই পোলগুলোকে পাশে রেখে যাচ্ছি। ওয়েলকাম টু সাগালা, 15,260 ফিট। সাগালা পাস, এটা 15,260 ফিট। লোমা এখান থেকে 30 কিলোমিটার। সাগালা পাস। সাকালা রোড এখনো চলছে, সেই একই রকম রূপ নিয়ে, রূপের কোনো পরিবর্তন হয়নি। হয়তো বালি বা ধুলোটা একটু কমেছে। আমাদেরকে এখনো সাকালাকা করে যাচ্ছে, আরো কতক্ষণ করবে দেখি। সাগালা থেকে তো ছিল 30 কিলোমিটার। সাকালা রোড ধরে চলেছি, এখনো 18 কিলোমিটার মতো বাকি আছে। এই যে এই রোডটাই ছিল, এখন নতুন এটা তৈরি করেছে বলে এখান দিয়ে যাচ্ছি, না হলে ওই যে বালি রোড দুদিকে। তবে সামনের ভিউটা কিন্তু অসাধারণ, অসাধারণ। সামনের ভিউটা দারুণ দারুণ। এই এত অফরোডিং, এত কষ্ট এইসবেরই তো জন্য। এগুলো দেখলে সব কষ্ট দূর হয়ে যায়, সব পুষিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, না করলাম একটু। এই যে ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপ আর কোথায় দেখতে পাবো লাদাখ ছাড়া।
দুর্দান্ত ভিউ, দুর্দান্ত, পুরো ছবি আঁকা একদম। দাঁড়াও একটু সাইডে জায়গা বুঝে দাঁড়িয়ে একটা ছবি তুলি টুং করে, সুন্দর লাগছে। এখানে যা বালি দেখলাম, নুবরা আর হুন্ডারের থেকে বেশি বালি তো মনে হয় এখানেই আছে, এই সাকালা রোডে। সাকালা রোড একাই নুবরা হুন্ডারের থেকে বেশি বালি নিয়ে রেখেছে। এই একটা লেক, বেশ সুন্দর, কিন্তু লেকটার নাম আমি জানি না। লেকটা বেশ লম্বাই আছে এবং সুন্দর দেখতে, লেকটা বেশ ভালো দেখতে, ভালো লাগছে। নামটা আমি জানি না কি নাম, তোমরা জানলে তোমরা কমেন্টে লিখে দিও। এটা হচ্ছে সাকালা রোড, লোমা। এখান থেকে এখনো 5.5 কিলোমিটার মতো বাকি। ওই যে সামনে দেখতে পাচ্ছ লোমা ব্রিজ, লোমা ব্রিজ থেকে বাঁদিকে চলে যাচ্ছে হানলে, আর ডান দিকে চলে যাচ্ছে নিয়মা। নিয়মাতে একমাত্র পেট্রোল পাম্প আছে এই রুটে। তো ডান দিকে 22 কিলোমিটার নিয়মা। আমাদের তো তেলের যে অবস্থা, আমাদের মনে হচ্ছে ডিটোর নিতে হবে, 22-44 কিলোমিটার এক্সট্রা চালাতে হবে। তারপর আবার এখান থেকে ব্যাক করে এই ব্রিজ দিয়ে আমরা যাব হানলে। হানলে 44, নিয়মা 29। হচ্ছে লোমার চেকপোস্ট। এখানে পারমিট জমা নেবে আর একটা সিরিয়াল নাম্বার দেবে। ওই সিরিয়াল নাম্বারটা এখান থেকে বেরোনোর সময় বলতে হবে। তো আমাদের নাম এন্ট্রি করে নিল, পারমিট জমা নিয়ে নিল। এই যে লোমা ব্রিজ, এবার আমরা হানলের দিকে করছি। হাই অল্টিটিউড তো, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। হানলে যাওয়ার পথে লোমা চেকপোস্ট পার করার পর প্রথম ভিলেজ রাঙ্গো ভিলেজ। দারুণ দারুণ, ও কি লাগছে, দেখো কি লাগছে। কালার, কত কালার লাগবে, সব রকম কালার আছে। পাহাড়গুলো দেখো, পাহাড়গুলো সামনে থেকে যদি চলে আসি, সামনে থেকে নর্মাল যেরকম হয় আর কি, কিন্তু এই মেঘ আর সূর্যের আলো, আকাশের রং সব কিছু মিলেমিশে না, দূর থেকে যখন পাহাড়গুলোকে দেখি তখন তুমি কালারগুলো দেখো, দেখো তোমরা কালারগুলো, মানে এই পাহাড়টাকে দূর থেকে অন্যরকম লাগবে, অন্যরকম। সামনে এসছি ঠিক আছে নর্মাল, দেখো সামনে দেখো তোমরা কালার, দেখো কালার, পুরোটাই লাইটের রিফ্লেকশন।
লোমা থেকে হানলে আসার যে রাস্তাটা, মানে লোমা থেকে হানলে হচ্ছে 40 কিলোমিটার, 40 কিলোমিটার, ঠিক আছে। লোমা থেকে হানলে আসার রাস্তাটা পুরোটা এরকম সিনারি, আর দারুণ, পুরো 40 কিলোমিটার এরকমভাবে চালাবে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডের মাঝে, অসাধারণ এরকম রাস্তা। ওই যে সামনে দেখা যাচ্ছে হানলে ভিলেজ, দারুণ দারুণ দারুণ। প্যাংগং এলাম, প্যাংগংয়েও বলেছি যে আমি এত ভালো ল্যান্ডস্কেপ কখনো দেখিনি। আমি এটাতেও বলবো একই কথা, যে আমি এত ভালো ল্যান্ডস্কেপ কখনো দেখিনি, বা এত ভালো ল্যান্ডস্কেপ হয় সেটা ভাবিও নি কখনো, যে এত সুন্দর। প্যাংগং হানলে এখনও সৌমরিরি যাইনি, কালকে হয়তো পরশু দিন বা কালকে সৌমরিরি যাব। প্যাংগং হানলে এখনো পর্যন্ত হাইলি রেকমেন্ডেড। আমি বলবো তোমরা অবশ্যই একবার এখানে এসো, এখানে না আসলে বুঝতে পারবে না কতটা সুন্দর জায়গাটা। এই আমার ক্যামেরা দিয়ে ভিডিও দিয়ে দেখবে হয়তো ভালো লাগবে, কিন্তু ততটা লাগবে না ভালো যতটা অ্যাকচুয়ালি এটা সুন্দর সামনে থেকে। হানলের মিল্কি ওয়ে ক্যাফে, হানলে থেকে সব থেকে ভালো মিল্কি ওয়ে দেখা যায়। কালকে আমরা প্যাংগং থেকে রাত্রি 11টা নাগাদ মিল্কি ওয়ে দেখেছি পুরো ভালোভাবে, অ্যাস্ট্রয়েড বেল্ট সব কিছু। বাট আমাদের কাছে সেরকম ক্যামেরা ছিল না যেটাতে আমরা ওটাকে ক্যাপচার করতে পারবো। চেষ্টা তো করেছিলাম, বাট হলো না। তো যাই হোক, ওই আইএসও অ্যাপারচার ওগুলো চেঞ্জ করে একটু করা যায় শুনেছি। তো আজকে যদি কিছুটা দেখা যায় তাহলে আজকে আরেকবার ট্রাই করব, আর না হলে তো কিছু করার নেই। খালি চোখে এত সুন্দর আকাশ, ও অসাধারণ অসাধারণ। শুনেছি নাকি হানলেতে আরও ভালো দেখা যায়। কালকেই দেখে চোখ মানে ছানামারা হয়ে গেছিলো, যে কি কি দেখছি আমি বুঝতে পারছিলাম না। এই রাস্তাটা হচ্ছে চলে যাচ্ছে ফটিলা টপ হয়ে উমলিংলা, এটাতে আমরা কালকে সকালে যাব। হানলে ভিলেজ যাওয়ার আগে লাস্ট 2 কিলোমিটার এরকম আন্ডার কনস্ট্রাকশন রোড, ওই যে দেখা যাচ্ছে হানলে ভিলেজ। এখন আমরা যাচ্ছি হানলে ভিলেজের দিকে হোমস্টের খোঁজে। ওই পাহাড়টার উপরে এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট, ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট অবজারভেটরি, যেটা আমাদের হানলেতেই আছে। কালকে যদি সুযোগ পাই একবার যাবো ওখানে। আমাদের হোমস্টে খোঁজা চলছে এখনো, এই জুলে হোমস্টেতে গেছে খোঁজ নিতে। আর এই যে তোমাদের রেফারেন্সের জন্য এটা কাজে লাগবে, এখানে বোর্ডগুলোতে, প্রত্যেকটা হোমস্টের বোর্ডগুলোতে নাম্বার, ফোন নাম্বারও দেওয়া আছে। তোমরা যখন এখানে আসবে এই দেখে নাও, এই দেখে নিয়ে এখান থেকে ফোন নাম্বার দিয়ে তোমরা যোগাযোগ করতে পারবে চাইলে। আমি আরেকটু সামনে থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে হোমস্টেগুলোর বোর্ড এবং নাম্বার সব দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানে যোগাযোগ করতে পারো। এতগুলো হোমস্টের নাম্বার একসাথে দেওয়া রয়েছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো, করে নিও। আপাতত দেখি আমাদের এই জুলে হোমস্টেতে বুকিংস হলো কি হলো না। তো অনেক ঘুরে ঘাড়ে মোটামুটি এই জুলে, যেটা প্রথমে ছিল জুলে গেস্ট হাউস, জুলে হোমস্টে আর কি, জুলে হোমস্টেতেই আসলাম, কারণ এত রাশ আছে চারিদিকে বুকড, আর যেগুলো খালি আছে সেগুলো মানে পছন্দ হওয়ার মতো নয়। তো এখানে একটু রেট হাই, 4200 টাকা করে নিল। ভেজ দেবে আর গরম জল সবসময় থাকবে। সন্ধ্যা 7টা থেকে 11টা না ইলেকট্রিসিটি, সন্ধ্যা 7টা থেকে 11টা ইলেকট্রিসিটি। এই হচ্ছে রুমগুলো, রুম টুর আমি পরে করাচ্ছি। এই হচ্ছে আমাদের হোমস্টে। আপাতত অনেকটা চালিয়ে এসেছি, আর মোটামুটি একটু টায়ার্ড, অনেকটা ঘুরে এসেছি, ওপাশটা ঘুরে এসেছি, ওপাশটা ঘুরে এসেছি, সেরকম কিছু পাইনি। এত রাশ, এত ভিড়, কিছুই পাওয়া যায়নি। গালাগালি করো না, দাঁড়াও। এই যে আমাদের রুম যেটা দিয়েছে, এটা হচ্ছে রুম। এখান থেকে পুরো ল্যান্ডস্কেপটা দেখা যায়। এই রুম, লাগেজপত্র সব ছড়িয়ে রেখেছি। এই রুম, এই হচ্ছে বাথরুম। এটা হচ্ছে ডাইনিং হল।